আচ্ছা, এই মুহূর্তে চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের আগে আমরা যারা মোটামুটি ক্রিকেট নিয়ে কথা বলি কিংবা অতি ভালোবাসে যারা বাংলাদেশের ক্রিকেটকে, যে দর্শকরা, অতি আশাবাদী দর্শকরা যারা এক্সপেক্ট করছিল যে অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ একটা ম্যাচও হারাতে পারে সেটাই বাংলাদেশের জন্য বিশাল অর্জন হয়ে যাবে, এবং যারা বলার চেষ্টা করছিল যে বাংলাদেশ সিরিজ জিততেও পারে, ভয়াবহ চান্স রয়েছে আগের তিনটা সিরিজে বাংলাদেশ দল তিনটা গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেয়েছে। এই আলোচনাগুলো যখন চলছিল, সাধারণ দর্শকরা কি এটা বিশ্বাস করতে পেরেছিল যে এমনও একটা দিন আসতে পারে যেই দিনটা আমাদেরকে ফুটবল ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, মেসি, রোনালদোদের আলোচনাকে কিছুটা হলেও দূরে সরিয়ে রেখে হলেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আর এক ম্যাচ জিতলেই হোয়াইট ওয়াশ করতে পারে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে? কেউ কি সেই এক্সপেকটেশনসটা করেছিল? কেউ কি একবারের জন্য ভেবেছিল? হ্যাঁ, পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে, পাকিস্তান দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ড তো এর আগেও ছিল। বাংলাদেশ এই 2015 সালে ওদেরকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 3বার তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল ঘরের মাঠে। সো ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিততেই পারে, এটাও আসলে এক্সপেক্টেড ছিল। উইন্ডিজের এগেনস্টেও বাংলাদেশের জয়টা খুব বেশি এমন ছিল না যে আনএক্সপেক্টেড। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে, যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, যারা সবশেষ বিশ্বকাপে মাটিতে ভারতকে একদম চুপ করে দিয়ে, নিশ্চুপ করে দিয়ে, 1 লক্ষ দর্শককে চুপ করে দিয়ে 2023-এর ওয়ানডে বিশ্বকাপের শিরোপাটা ঘরে তুলেছিল সুপার প্রফেশনাল এই দলটার বিপক্ষে বাংলাদেশ একটা হলেও ম্যাচ জিতবে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল। আর হোয়াইট ওয়াশ এই কথা যদি সেই সময় বলা হতো, যেই বলুক না কেন, যত আশাবাদী বা যৌক্তিক মানুষই বলুক না কেন, অন্যরা সবাই তাকে বলতো পাগল। আর কেউ কেউ বলতো, যারা বিভিন্ন এজেন্ডাধারী, যাদের বিভিন্ন এজেন্ডা ফুলফিলমেন্ট হচ্ছে না, যারা এখন নিশ্চুপ হয়ে গেছে, ইভেন বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে গেলেও তাদের মুখ থেকে ভালো কথা বের হয় না, এই ধান্দাবাজেরা, তারা বলতো যে এই লোকটা যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিবে, হোয়াইট ওয়াশ করবে, এই কথা বলা সেই লোকটা এ হয়তো কেনিয়া থেকে বা ঘানা থেকে এসেছে, এই টাইপের কথাবার্তা বলতো। যা হোক, তারা তো তাদের সেক্টরে আসলে সফল না, ওই জায়গায় এমন কোনো কিছু করতে পারে না যে আলোচনায় থাকতে পারে। আলোচিত হবার জন্য স্পোর্টস সেক্টর নিয়ে তারা মাঝে মাঝে কিছু কথাবার্তা বলে, মাতালের মতো। মাতাল যখন বেশি খেয়ে ফেলে তখন অনেক উল্টাপাল্টা কথা বলে, আর যখন তার চেতনা ফেরে তখন দুইটা ঘটনা ঘটে, হয় সত্য কথা বলে ঠিকঠাক হয়ে যায়, আগেরগুলোকে ভুলে যায়, অথবা মইরা যায়। তো এই শ্রেণীর মাতালরা এখন বলতে পারেন মৃত। যাই হোক, এদেরকে গালিগালাজ করে কোনো লাভ নাই, কারণ যাদের আসলে জন্মই হয়েছে গুমতের মধ্যে, এদেরকে গালিগালাজ করে কি করব। যে আলোচনায় আসতে চাই, যে বাংলাদেশ দলটা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, আমিও সমালোচনা করেছি। ভাই, দ্য ক্যাপ্টেন, হি লেড হিজ টিম টু উইন দ্য সিরিজ এগেইনস্ট অস্ট্রেলিয়া। আপনাকে কাউন্ট করতেই হবে। মাঠে গতকালকে যে ঘটনা ঘটেছে, মিরাজ কেন 40তম ওভার পর্যন্ত আসলে মোসাদ্দেককে অপেক্ষায় রেখেছিলেন, ডেফিনেটলি এটা নিয়ে ক্রিটিসিজম হচ্ছে, এটা নিয়ে মিরাজের সাথে সরাসরি কথা হলে আমিও জিজ্ঞেস করবো। কিন্তু মাঠে যে ঘটনাটা গতকাল ঘটেছে, যেভাবে বলের আঘাত মাথায় লেগেছে, উইথিন 5 মিনিটসের মধ্যে 2বার বমি করেছে। আমরা যারা মাঠে ছিলাম, টেলিভিশনে যারা খেলা দেখছিল, সবারই আসলে কিন্তু মন খারাপ হয়ে গেছিল যে আসলে এইভাবে তো আসলে একজন ক্রিকেটারকে নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি। দর্শকরা অনেকে ভুয়া বলছিল ওই সময়টা, মিরাজ যখন ব্যথা পেয়ে বসে পড়েছিলেন, সেই দর্শকরাও নিশ্চুপ হয়ে গিয়েছিলেন যখন তিনি বমি করছিলেন। তারপরে তিনি সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন, বলেছেন না, আমি মাঠ ছাড়বো না, কারণ নতুন ব্যাটার এলে অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট নতুন করে প্রেশার ক্রিয়েট করতে পারে, সো আই হ্যাভ টু বি দেয়ার। ছক্কা মেরে ম্যাচ শেষ করে হসপিটালে চলে গেছেন। এই যে বাংলাদেশ, এই যে সৌম্য সরকার, যেই সরকারটা এমন এক সরকার, পৃথিবীতে এত ক্ষণস্থায়ী সরকার মনে হয় না কোনো রাষ্ট্রে কখনো হয়, কিন্তু বাংলাদেশে হয় সৌম্য সরকারের সরকার। তিনি কখন আসেন, কখন যায়, কখন তার পতন ঘটে, কখন তার সরকার রুল করে, এটা সৌম্য সরকার এবং প্রিয়ন্তী তার ওয়াইফ, তারাও আসলে কনফিউজ যে তারা কখন ক্ষমতায় থাকবেন, কখন রুল করবেন, আর কখন বাদ পড়ে যাবেন, কখন বিরোধী দলে থাকবেন, কখনো কোনো দলে থাকবেন না। তিনি যে চান্স পেলেন, প্রেশার সিচুয়েশন, সাইফকে আউট করে দেওয়া হয়েছে, সেই জায়গায় সৌম্য সরকার, আমরা কন্টেন্ট বানাচ্ছি, আমরা বলছি সৌম্যকে ফেরাতে হবে, সৌম্যকে ফেরানো হলো। ওই ম্যাচটাই খারাপ করলে আবার পরের ম্যাচে বসিয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, বাংলাদেশের সুযোগ রয়েছে, এই ম্যাচটা জিতলে সিরিজে জিতে যাবে, এরকম একটা সিচুয়েশনে সৌম্য সরকার রুল করলেন। তার ওই 42 রানের ইনিংসটা বাংলাদেশের জয়ের ভিত্তি রচনার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে, কারণ নাজমুল হোসেন শান্ত তিনি নাম্বার 3-তে ভালো খেলবেন, এটা নিয়ে না আসলে খুব বেশি কারো ডাউট থাকে না, আসলেই নেই। মাঝখানে তিনি কয়েকটা ইনিংস খারাপ খেলেছেন, বাট সেটা তার ব্যাট পেস গেছে।
নাজমুল শান্ত ভালো খেলবেন যেই প্রতিপক্ষই হোক ওয়ানডেতে, কিন্তু প্রথম উইকেট পড়ে যাবার পরে মাঝখানে গ্যাপ পড়া, 3 নম্বরে ব্যাট করা, আউট অফ ফর্ম বলা চলে,